যেহেতু উভয়ে এই অনুপাতে নিজেদের মধ্যে জিনিস ভাগাভাগি করছে এবং ভাগাভাগির পর দেখা যাচ্ছে তাদের কাছে থাকা বলগুলোর অনুপাত সমান, তাই বলা যায় দুজনের মাঝে টেনিস বল আর টেবিল টেনিস বলের সহবন্টন হয়েছে। আচ্ছা, তো এইটা সলিউশন কে দিতে পারবে বলো। এখন দেখো আমি যদি একটু এটাকে নিয়ে যাই, তো আমি সোজা কথায় বলি যে হচ্ছে টেবিল টেনিস বল আছে, হ্যাঁ। তো প্রথম মৌয়ের কাছে বল ছিল কয়টা বলো তো? 36টা, তাই না? মৌ, মৌয়ের জি কাছে স্যার। বল ছিল 36টি, ঠিক আছে। এই যে তো দিছে কয়টা? তো দান করলো বললাম, দান করে কতটি? 18টি, তাই না? এরকমই তো কাহিনীটা। 36টা ছিল নাকি 18টি জি দান করছে স্যার। এরকম? আচ্ছা, তারপরে হচ্ছে সে মৌকে দিয়ে দেয় এতটি। আবার শফিকের কাছে বল ছিল 112টি, সে মৌকে দিয়ে দেয়। আচ্ছা, এটা কাহিনী, শফিক মৌকে দিছে আবার মৌ শফিককে দিছে। আচ্ছা, এত, আচ্ছা 18টি হচ্ছে দিছে। আগে হচ্ছে জিনিসগুলো একটু বোঝো। 18টি। আচ্ছা, তারপর শফিকের কাছে কয়টা ছিল? শফিকের কাছে বল ছিল কতটি? 112টি, তাই না? সেও আবার কয়টা দান করে? 56টি, তাই না? শুনতে পাচ্ছো? হ্যালো, জুয়াইরা কি আমার কথা শুনতে পাচ্ছো? বাকিরা কি শুনতে পাচ্ছো? জি স্যার। জি জি। জি স্যার। আচ্ছা, সো দেখো এখানে বলছে যে ময়ের কাছে 36টি বল ছিল, সে হচ্ছে 18টি বল দান করছে। আর শফিকের কাছে ছিল 112টি, সে হচ্ছে 56টি বল দান করে দিছে। ঠিক আছে, দান করছে মানে হচ্ছে মৌকে দিছে। তো এখন এই যে ময়েরটা যদি আমি হিসাব করি, ময়ের হিসাবটা দেখো, ছিল কতটা? 36টা, দিয়ে দিছে কতটা? 18টা, তাই না? অথবা এটা জি যদি স্যার। তুমি উল্টে লিখো, উল্টে যদি আমি লিখি যে হচ্ছে দিছে হচ্ছে 18টা, ছিল 36টা, এই যে 18 আর ছিল হচ্ছে 36টা। ঠিক আছে, কথা জি ক্লিয়ার? স্যার। আচ্ছা, তো এইটা হচ্ছে একটা হইতে পারে। তাহলে এখানে অনুপাত কত আসে? 1:2 1/2। আমরা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ। তারপর দেখো শফিকের কথা যদি চিন্তা করি, শফিক কি করছে এবার বলো। শফিকের কাছে কয়টা বল ছিল? 112টি, দিছে কয়টা? 56টি, তাই না? জি স্যার। তো এই যে 112টি ছিল, তাহলে এইখানেও কত হয়েছে? 1:2 না? ভাগ করে দেখো তো কেউ। জি স্যার। 112 রে তোমার হচ্ছে 56 দিয়ে ভাগ করো, দেখো কত আসে। এখনো তাহলে 1/2। তাহলে 1:2 আসছে। ওকে, এখন বলছে যে 18টা না দিয়ে যদি অন্য কোনো সংখ্যা দিত। কোশ্চেনটা বুঝতে পারতেছো? 18টা না দিয়ে যদি অন্য কোনো সংখ্যা দিত, তাহলে এদের অনুপাত কি সমান আসতো কিনা? আসতো না। এই যে এখানে, এখানে কি কথাটা বুঝতে পারছো? উপরে দেখা যাচ্ছে 18টি দিছে, আবার 56টি দিছে, এই কারণে হচ্ছে বলের অনুপাত সমান আছে। ঠিক আছে, বুঝলাম। এখন 18টা না দিয়ে যদি অন্য কোনো সংখ্যা দিত, তাহলে কি অনুপাত সমান আসতো? না স্যার। কেন সমান আসতো না দেখো তো। কারণ হচ্ছে আলাদা আলাদা সংখ্যা দিলে ভগ্নাংশ হয়ে যেত। হ্যাঁ, ভগ্নাংশ আলাদা হয়ে যাবে।
তো তোমরা হচ্ছে দেখি আমি হয় নাকি। আচ্ছা, এখন দেখো আরেকটা জিনিস যদি আমি করি এখন এবার, এখন আমি দিতে চাই 18টা না দিয়ে আমি হচ্ছে এবার দেব এই যে, ধরো এবার হচ্ছে ওর নাম কি, মৌ। মৌ হচ্ছে দিয়ে দিছে 9টা, ঠিক আছে। আর ওর নাম কি, শফিক। শফিক দিয়ে দিছে ধরো 28টা। 28 28 মানে 24 লিখে ফেলছি, এটা 28 হবে। এখন আমি এই জিনিসটা কিভাবে করছি, 28, ঠিক আছে। এবার দেখো তো অনুপাত সমান আসে নাকি, কত কত অনুপাত আসে বলো। এই অনুপাতগুলা কত কত আসে। এই যে 9 দিয়ে, 9 আর 36-এর অনুপাত কত হবে? 1:4, হ্যাঁ। তো এক জি স্যার, এক কিন্তু অনুপাত 4, 4। 1:4, এইটাও 1:4 আসে, তাই না? জি স্যার। তো এইবারও তো অনুপাত সমান আসছে তাহলে। এবার এই দুইটার অনুপাত করো তো, কত আসে। 3:9, 10। হয় নাকি দেখো 3 অনুপাত, অনুপাত হয় নাকি দেখো। অনুপাত 1, 1, 1। এটার অনুপাত, এটাকে আর ছোট করতে পারবা না, হ্যাঁ, এইটাই হচ্ছে অনুপাত। এটাকে ছোট করতে পারবা না, শুনতেছো কথা। জি স্যার, এটা ভগ্নাংশ আকার, দশমিকে প্রকাশ করতে হবে। হ্যাঁ, এটারে ছোট করলে দশমিকে প্রকাশ হয়ে যাবে, আর ওইটা তো তুমি হচ্ছে করবা না। সো এখানে তাহলে কি হবে, এই যে অনুপাত এইটাই তুমি যদি শফিকের জন্য বের করো তাহলে অনুপাত এইটা হবে, অথবা তুমি যদি হচ্ছে ময়ের জন্য বের করো তাইলেও 9 অনুপাত কত হবে, 28 হবে। বুঝতে পারতেছো, ওই যে লাস্টের যে পার্টটা বইয়ে করানো আছে, যে হচ্ছে বলের অনুপাত দেখার চেষ্টা করি, সেটি হচ্ছে 18:56। যে 18টা মৌ দিছে, 56টা শফিক দিছে, তাহলে বলের অনুপাত কত, 9:28। এখানেও 9:28। আবার তুমি দেখো এখানেও কত আসছে, 9:28, ঠিক না? হিসাব মিলে জি যায় না? স্যার। তাহলে কি করা যাবে কি না বলো এবার। বুঝতে পারছো নাকি, মাথার উপর দিয়ে গেছে। জুয়েরা আর বাকিরাও কি বুঝতে পারছো? কে হচ্ছে হাত তুলছে? হ্যাঁ, হাম্মাদ বুঝতে স্যার পারছো। মাথার উপর দিয়ে গেছে। মাথার উপর দিয়ে, হ্যাঁ, আর বাকিরা? স্যার, স্যার মাথার উপর দিয়ে গেছে। মাথার উপর দিয়ে গেলে তো হবে না, মাথার ভিতরে ঢুকাইতে হবে, ছাতা নিয়ে বসবা। বলছি কি ম্যাথটা, আগে এটা দেখো তোমরা। আচ্ছা, তো প্রথম দেখো, প্রথমটা কি বুঝতে পারছো, প্রথম কাহিনীটা যে হচ্ছে একজন 36টা ছিল, 18টা দিয়ে দিছে, ঠিক আছে, এটা ক্লিয়ার। জি তারপর স্যার। আরেকজনের কাছে 112টা ছিল, 56টা সে দিয়ে দিছে। তো যতটা ছিল আর যতটা দিছে ওই দুইটার মধ্যে অনুপাত আমি বের করছি, তাই না? তারপরে এই যে ওর কাছে 36টা ছিল, 18টা দিয়ে দিছে, ওই দুইটার ভিতরে অনুপাত বের করছি। তো এই এই দুইটার অনুপাতই হচ্ছে আসে 1:2, 1:2, ঠিক আছে, মানে 1:2, 1:2, ঠিক আছে এটা। এখন পরের বার বলছে যে আরো কি কোনো সংখ্যা আছে যেই সংখ্যায় তারা দিলে, বল দান করলে বা হচ্ছে একজন আরেকজনের সাথে চেঞ্জ করলে অনুপাতটা একই আসবে। অনুপাতটা হচ্ছে কত আসবে, এই যে 9:28, মানে ওই যে লাস্টের যে অনুপাতটা ওইটা একই আসবে। সো আমরা বললাম যে আচ্ছা দেখি তাহলে এরকম কোন অনুপাত আছে নাকি। সো পরে দিয়ে হচ্ছে দেখলাম যে হচ্ছে 9টা যদি সে দেয়, মৌ যদি 9টা দান করে, আচ্ছা ওই জিনিসটাই হচ্ছে আমি আবার লিখি, ওপরে লেখাটা যেহেতু বুঝতে পারছো। তো এইবার হচ্ছে আমি এইভাবে লিখি, দেখো।
এবার হচ্ছে আমি এইভাবে লিখি লেখাটা। দেখো এই সেম কথাটাই লিখি। মৌয়ের কাছে বল ছিল 36টা, তাই না? সবাই হ্যাঁ না করো, কিছু বলো। তারপর সে জি। দান করে কয়টা? দান করে হচ্ছে 9টি। তো তখন 18টা করছে। ওরা বলছে কি 18টা ছাড়া আর কোনো কি সংখ্যা আছে যেই সংখ্যায় দান করলে হ্যাঁ বন্টন সমান হবে? এই যে বন্টন করতে পারি কিনা। তাহলে হচ্ছে আমি বললাম যে 9টা করলাম, 9টি করছি। এই যে ময়ের কাছে ছিল 36টা, সে দান করছে 9টা। তারপরে আমরা আসি শফিকের কাছে। শফিকের কাছে এই যে শফিকের কাছে বল ছিল কয়টা? 112টি। শফিক দান করছে কয়টা? 28টা। 28টি। এখন তোমরা বলতে পারো যে 28 কেন, আবার 9 বা কেন? তো আমি দেখো কি করছি, এখানে ট্রিকটা কি খাটাইছি। 36কে আমি একবার, প্রথম তো হচ্ছে 1:2 আসছিল, তাই না? তার মানে ওরা 36কে একবার 2 দিয়ে ভাগ দিছে, আবার 112কে একবার 2 দিয়ে ভাগ দিছে, দিয়ে হচ্ছে যে সংখ্যাটা পাইছে ওই ওই হারে হচ্ছে তারা দান করছে, মানে অর্ধেক অর্ধেক দান করছে। যেন 36-এর অর্ধেক কত? 18। 112-এর অর্ধেক কত? 56। ওই হারে হচ্ছে তারা একজন আরেকজনের সাথে এক্সচেঞ্জ করছে। এখন আমি তো হচ্ছে এই যে 2 দিয়ে তো হচ্ছে একবার ভাগ করে হচ্ছে দুইটার অ্যান্সার পেয়ে গেছি, ওই পরিমাণ দানও করে ফেলছি। এখন আমি ট্রিকটা এখানে খাটাইছি যে 3 দিয়ে দেখি ভাগ করে কত আসে। তো 3 দিয়ে এটাকে ভাগ করলে আসে যে 12। 3 × 12 = 36। বাট 3 দিয়ে যদি আমি এই যে এইটাকে ভাগ করি, দেখো তো কত আসে। 3 দিয়ে 112কে ভাগ করলে কত আসে? 3 দিয়ে যদি আমি 112কে ভাগ করি, দেখা যায় এটা দশমিকে চলে আসে। হ্যাঁ, 37.33 এরকম আসে। তাইলে 3 দিয়ে আমি ভাগ করতে পারবো না, বা 3-এর গুণিতক আমি দান করতে পারবো না। তাইলে এবার আমি কি করব? তাহলে এবার আমি 4 দিয়ে করব। তো 4 দিয়ে ভাগ করছি একবার 36কে, তাহলে কত আসে দেখো। এই যে 36/4, 9। 36/4 করলে কত আসবে? 9। আবার 112কেও আমি 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে কত আসবে বলো তো? 28, ঠিক না? জি স্যার। আমি ডিরেক্ট লিখে দিলাম, এটা হচ্ছে তোমার 10 হবে, তারপর 2 নামবে, 1 2 12 নামবে। তারপর কত হয় নাই কেন এটা? দাঁড়াও 1 সেকেন্ড। 112 / 28 হয় আর কি। তো এইটা হবে 28 হবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি? তার মানে 4 দিয়ে ভাগ করলে হবে। 4 দিয়ে ভাগ করলে আমি দুইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা পাইতেছি। তো যেই সংখ্যাগুলা পাবো আমি ওই পরিমাণই হচ্ছে এবার দান করব। তো 9 পাইছি, এই কারণে 9টা দান করে দিছি। আবার এই শফিকের ক্ষেত্রে আমি 28 পাইছি, এই কারণে আমি এই যে 28টা দান করে দিছি। কথা ক্লিয়ার? জি এতটুকু স্যার। বুঝতে পারছো কিনা, বা কে বুঝতে পারো নাই এতটুকু? স্যার বুঝতে জয়। পারছি। আচ্ছা, বুঝতে পারলে তো ভালো। সো এই যে এই পরিমাণ দান করলেই হয়ে যাইতেছে এখন। এই কারণেই হচ্ছে আমি 9 আর 28 লিখছি। সো 9 আর 28 যেহেতু লিখছি, 9 আর 28 আগেরটাও কত অনুপাত ছিল? 9 আর 28, তাই না? আগেরটাই দেখো তো করে। এই যে জি স্যার। 18, আগেরটা কত ছিল? 18 আর 56 ছিল না? এই দুইটাকেও তুমি জি যদি স্যার। হচ্ছে আরো একটু ভাঙ্গাও, তাহলে 9 আর 28ই আসে আলটিমেটলি। সো আমরা 9টা আর 28টা হচ্ছে দান করলে সমান সমান অনুপাত আসবে। দেখো সমান সমান অনুপাত আসে নাকি। এই যে প্রথম ক্ষেত্রে কত আসে? 1:4। দ্বিতীয় ক্ষেত্রে কত আসে? 1:4। মিলছে? জি স্যার। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো তো এটা কিভাবে করতে হবে? পুরা জি সবকিছু স্যার। ওই যে উদাহরণ যেটা করা ছিল আগেরটা, উদাহরণের মতো হবে। জাস্ট নাম্বার গুলা তুমি চেঞ্জ করে 18 জায়গায় 9 বসাই দিবা, তার 56 জায়গায় 28 বসাই দিবা, তাইলেই হচ্ছে ম্যাথ সলভ। তারপরেও যদি বলে যে আরো ছোট করে ভাঙতে পারবো কিনা, তখন তুমি বলবা যে না। কারণ দেখো 9-এর অর্ধেক, এই যে দেখো 36-এর অর্ধেক তুমি কত নিছো? 18 নিছো। 18-র অর্ধেক তুমি কত নিছো? 9 নিছো, ঠিক না? 9-এর অর্ধেক কি তুমি নিতে পারবা?
নয়ের অর্ধেক কত আসবে? 4.5 আসবে না? তো এটা তো জি। এটা তো পূর্ণ সংখ্যা না, তার মানে তুমি আর করতে পারবা না। ক্লিয়ার? তো এই দুই ভাবেই হচ্ছে তুমি ভাঙতে পারবে এগুলাকে, এই যে এইভাবে। সিমিলারলি ওই যে ওইটার ক্ষেত্রেও যেমন হচ্ছে এই যে 112 কে ভাঙছো তুমি 56 হয়েছে, 56 কে ভাঙছো 28 হয়েছে, 28 কে তুমি আরো ভাঙতে পারো 14 দিয়ে, কিন্তু তোমার 28 কে ভাঙলে তো হবে না, দুইটাকেই সমানভাবে ভাঙতে হবে। কিন্তু এটা তো আর ভাঙতেছে না, এটা তো বেজোড় সংখ্যা চলে আসছে, এই কারণে হচ্ছে তুমি আর করতে পারবা না। তো এটা আরেকটা কেস, যদিও ও এতবার বলবেও না, একবারই বলবে জাস্ট যে হচ্ছে আর ভাঙানো যাবে কিনা, বা আর কোন পরিমাণে হচ্ছে যদি দান করে তাহলে হচ্ছে অনুপাত সমান হবে। ওকে, আর কার কি প্রবলেম আছে বলো? সুবা বলতে চাইতেছে কিছু, বলো। না স্যার, আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, প্রবলেম না থাকলে ভেরি গুড। জেমি, জেমি প্রবলেম খুঁজতে গেছো? না স্যার, আমারও আর কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে ম্যাথে যেহেতু প্রবলেম নেই, বিজ্ঞানে একটু দেখি তাইলে। বিজ্ঞানে কি হয়েছে? আচ্ছা, ওই যে বিজ্ঞান যেটা বলতেছিলাম, যে হচ্ছে আমাদের কয়টা অধ্যায় শেষ হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা চ্যাপ্টার শেষ হয়েছে, তাই না? অণুজীব চলতেছে নাকি? অণুজীব রানিং জি স্যার। মধ্যে। ওকে, আর কয়টা চ্যাপ্টার আছে দেখো? তোমাদের টোটাল 17টা চ্যাপ্টার, অনেক বেশি স্পিডে পড়তে হবে। মাত্র শেষ হয়েছে কয়টা? 5টা। তো আমাদের টার্গেট থাকবে নেক্সট ক্লাসে আমরা বিজ্ঞানের কথা বলি, আমি তো তোমাদের বিজ্ঞান পড়াই। তো বিজ্ঞানে হচ্ছে নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 5 শেষ করব নেক্সট ক্লাসে। স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমাদের হচ্ছে 7 জুলাই থেকে পরীক্ষা শুরু, 17 জুলাই, 7 জুলাই থেকে 7 জুলাই ঈদের পরে। স্কুলে এতদিনে তোমার বলেছে। 7টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এতদিন 8টাও শেষ হয়ে যেতে পারে, আটটা এমন স্যার, আছে প্রথম 10টাও শেষ 8 হয়ে যেতে পারে। চ্যাপ্টার। স্যার আমাদের প্রথম হচ্ছে 8টা হচ্ছে ষান্মাসিক পরীক্ষায় আসবে। আচ্ছা, বাকিদের কি খবর? বাকিদের কার কয়টা চ্যাপ্টার আসবে, পরীক্ষা কবে? সবাই মাইক্রোফোন অন করো, করে হচ্ছে বলো যে কার কবে পরীক্ষা, কয়টা চ্যাপ্টার আছে, কোন কোন চ্যাপ্টার আছে, তাহলে হচ্ছে আমি ওই অনুযায়ী প্ল্যান করব। প্ল্যান করি যাতে ওই সময়ের ভিতরে হচ্ছে সবগুলা শেষ করে যায়, ওইটা হচ্ছে চেষ্টা করব। বলো, এক একজন করে বলো। জেমি তো বলছে, তো সুবাও হচ্ছে, সুবারটাও জানি আমি। জুয়াইরা বলো, হাম্মাদ বলো। স্যার আমি তো বললাম। ও আচ্ছা, জুয়াইরা বলছে, আচ্ছা ঠিক আছে। জেমিটা কত? জেমিদের হচ্ছে সপ্তম চ্যাপ্টার পর্যন্ত, তাই না? জি স্যার। স্যার তোমাদের কবে এখনো পরীক্ষা? বলেনি। হ্যাঁ, আসলে ভালোভাবে বলে নাই, আবার কেউ বলতেছে যে 7 অধ্যায় পর্যন্তই হবে। আচ্ছা, হাম্মাদ, হাম্মাদ বলো। হাম্মাদ ঘুমাইয়া গেছে মেবি। আচ্ছা, আমরা হচ্ছে দেখি চ্যাপ্টার গুলো হচ্ছে কি কি আছে। তো আমরা তো এখন অণুজীব পড়তেছি, অণুজীব আই থিঙ্ক একটা ক্লাসই শেষ করে দেব, একটা ক্লাসই শেষ হয়ে যাবে যদি ইফিসিয়েন্টলি পড়ো, আর যদি হচ্ছে তোমরা মানে মনোযোগ দিয়ে বোঝো আর কি, তাহলে একটা ক্লাসে, যদিও অনেকগুলো টপিক আছে, বাট চেষ্টা করবো যে একটা ক্লাসে শেষ করার, যদি না হয় তাইলে হচ্ছে ধরো আরেকটা ক্লাসের অর্ধেক লাগলো। তারপরে হচ্ছে আমরা তাপ, হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝছি তুমি আসো। তারপর হচ্ছে আমরা তাপ ও তাপমাত্রাতে চলে যাব। ওকে, তাপ ও তাপমাত্রা চ্যাপ্টারটা হচ্ছে আমরা একটু দেখে নেই কেমন বড়। কত নাম্বার পেজ বলো তো, তাপ ও তাপমাত্রা? 55। 55। ওকে, তো এটা হচ্ছে তাপ, তাপমাত্রা, যে তাপ কাকে বলে, তাপমাত্রা কি, তাপমাত্রা স্কেল, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, আপেক্ষিক তাপমাত্রা কি, তাপের প্রবাহ কি, তারপর হচ্ছে তাপের কারণে পদার্থের অবস্থান দেখব, তারপর হচ্ছে তাপ প্রবাহে প্রধানে পদার্থের প্রসারণ, এগুলা হচ্ছে দেখবো, হ্যাঁ। তারপর এটাও ধরো 2টা ক্লাস লাগতে পারে।
ওকে, তারপর হচ্ছে আমাদের চারপাশের পরিবেশের পরিবর্তন। এই যে রাসায়নিক পরিবর্তন, মূলত এটা চ্যাপ্টারটার নাম। তোমাদের হচ্ছে পরিবেশের পরিবর্তন দিয়ে দিছে, ধাতুর ক্ষয়রোধ। তো মোটামুটি তোমাদের চ্যাপ্টার গুলা অনেক বড়ই আছে। মনে হইতেছে তোমাদের চ্যাপ্টার গুলা 9-10-এর যে চ্যাপ্টার গুলা আছে, তোমাদের ক্লাস 9-এর যে ভাই বা আপুদের, ওদের বই থেকেও হচ্ছে একটু বড় লাগতেছে তোমাদের চ্যাপ্টার গুলা। তারপরে আসবো হচ্ছে আমরা কাজ, ক্ষমতা, শক্তি। হ্যাঁ, অষ্টম অধ্যায় যেটা। তো দুইটা দুইটা 4টা ক্লাস, ধরো 5টা ক্লাস লাগবে। কাজ, ক্ষমতা, শক্তিতে একটু ম্যাথমেটিক্যাল পার্ট পড়াবো এটাতে, কাজ, ক্ষমতা, শক্তিতে। তো ওইটা তো ধরো আরো 2-3টা ক্লাস লাগবে। সো মোটমাট হচ্ছে আমরা ঈদের আগে কয়টা ক্লাস পাবো, হিসাব করো তো কেউ। ঈদের আগে কয় সপ্তাহ আছে? 7 তারিখে হচ্ছে মেবি তোমাদের ঈদের ছুটি, নাকি কবে? 7 তারিখ না, আরো পরে, মেবি 10 তারিখের পর, তাই না? জানো কেউ? স্যার 14 আমাদের তারিখ ক্যালেন্ডারে দেওয়া আছে 13 তারিখ থেকে ছুটি। আচ্ছা, 13 তারিখ থেকে ছুটি। ঠিক আছে। স্কুলের ক্যালেন্ডার। জি স্যার। আচ্ছা, এইখানে হচ্ছে, আচ্ছা ধরো নিও আমরা 10 তারিখ পর্যন্ত এখানে কোচিং ক্লাস করব আমরা। ওকে। তো 10 তারিখ পর্যন্ত যদি ক্লাস করি, আজকে থেকে 10 তারিখ পর্যন্ত কয়টা ক্লাস হয় হিসাব করো তো কেউ। কয়টা সপ্তাহ হয়? এক সপ্তাহে তো হচ্ছে তোমরা 2টা করে ক্লাস পাইতেছো। প্রবলেম সলভিং ক্লাস সহ 3টা ক্লাস। তো প্রবলেম সলভিং ক্লাসে তো আর আমরা হচ্ছে তেমন আগাই না, জাস্ট তোমাদের প্রবলেম গুলো সলভ করে দেই। তাহলে বেসিক্যালি হচ্ছে ধরো সপ্তাহে 2টা ক্লাস। তাহলে সপ্তাহে যদি 2টা ক্লাস হয়, তাহলে 10 তারিখ পর্যন্ত আমরা কয়টা ক্লাস পাবো? আজকে হচ্ছে 15 তারিখ। তো নেক্সট উইক আরো ধরো সপ্তাহ কয়টা আছে তাহলে? 4টা 2টা, সপ্তাহ। 2টা, 3, হ্যাঁ ধরো মোটামুটি 4 সপ্তাহ স্যার আর আছে আরো, হ্যাঁ। 6টা। স্যার 6টা কিভাবে? 7টা। 4 সপ্তাহ, 4 সপ্তাহ। 4 সপ্তাহ হলে তোমাদের 8টা ক্লাস পাবো। ঠিক আছে। না স্যার, আপনি আট- বললেন না 10 তারিখ পর্যন্ত, ওই জন্য বললাম। আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে ধরো মোটামুটি 8টার মতো ক্লাস পাবো। ওকে, 8টা মতো ক্লাস পাবো। আর ঈদের পর ধরো হচ্ছে আর কয়টা ক্লাস পাবো তোমাদের? আচ্ছা, ঈদের পরপরই তো আর পরীক্ষা না, জুলাইয়ে পরীক্ষা, জুনে হচ্ছে ঈদ। তাহলে ধরো ঈদের পরও আরো 2-1টা সপ্তাহে যদি ক্লাস হয়, তাহলে মোটমাট ধরো 10টা ক্লাসের মতো পাবো, হ্যাঁ। তো 10টা ক্লাস যদি পাই, আমাদের হচ্ছে এই চ্যাপ্টার গুলা শেষ করতে আমাদের আনুমানিক কয়টা ক্লাস লাগবে একটু হিসাব করি। ধরো এটা হচ্ছে আর একটা ক্লাস লাগবে, একটা, ধরো 3টা, 3টা 6টা, 7টা 8টা 9টা। হ্যাঁ, 10টা ক্লাসে মোটামুটি ভালোই আরামসে শেষ হয়ে যাবে। 10টা ক্লাসও লাগবে না, আরো আগেই শেষ হয়ে যাবে। ওকে। তো আমরা হচ্ছে পরীক্ষার আগেই সবগুলা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবো, 8 পর্যন্ত। পরীক্ষার আগে 8 পর্যন্ত চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ক্লিয়ার সবাই? আজকে জি কি স্যার। বিজ্ঞান করতে চাও? তোমাদের তো হচ্ছে কোনো প্রবলেম নেই। তাহলে বিজ্ঞানটা হচ্ছে আমরা একটু আগাই নাকি? তোমাদের স্যার, মতামত জানাও। হ্যাঁ বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার হচ্ছে আমাদের হচ্ছে অনুশীলনী বইটা সবসময় স্কুল হচ্ছে পড়ানো অনুশীলনী হয় না। বইটা পড়াচ্ছে। হ্যাঁ, আমরা হচ্ছে অনুসিদ্ধান্ত বইটা পড়াচ্ছি, স্কুলে অনুশীলনী বইটা পড়াচ্ছে, এবং বলছে যে অনুশীলনী বই থেকে হচ্ছে প্রশ্ন আসবে, এরকম কিছু। জি স্যার। এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমরা চিন্তা ভাবনা করতেছি যে কি করা যায়। আর অনুশীলনী বইতে তো হচ্ছে পড়ার মতো তেমন কিছু নাই। ওইটা হচ্ছে শুধু তোমার ছক। এই বইটার, হ্যাঁ, এই বইটার অ্যাপ্লিকেশন হচ্ছে ওইখানে। তো আমরা হচ্ছে চেষ্টা করতেছি যে অনুশীলনীর যে বইটা আছে তোমাদের, হ্যাঁ, অনুশীলনীর বই, ওই বইটা সামহাউ সমাধান করে তোমাদের কাছে হচ্ছে প্রোভাইড করা যায় কিনা। বুঝতে পারছো? যাতে হচ্ছে তোমাদের জি বুঝতে স্যার। সুবিধা হয়। আর প্র- সমাধান করে প্রোভাইড করার পাশাপাশি হচ্ছে আমরা হচ্ছে যে, এই যে ওইটা হচ্ছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, মানে হচ্ছে মেইন বইটার সাথে, অনুসিদ্ধান্তের সাথে অনুশীলনীর একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করতেছি আমরা। যে হচ্ছে আমরা হচ্ছে অনুশীলনী পড়ে, সরি অনুসিদ্ধান্ত পড়ে কিভাবে অনুশীলনী গুলো আমরা ট্যাকেল দিতে পারবো। ওকে। তো আবার হচ্ছে তোমাদের কিছু বই দেখলাম, যেমন 9-এর বইটা তোমাদের হচ্ছে এরকম আছে যে হচ্ছে তোমাদের বইগুলা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা ভাগে হচ্ছে ভাগ করে দিছে।
যে এই চ্যাপ্টার গুলো ফিজিক্সের, এটা কেমিস্ট্রি, এটা হচ্ছে কি বায়োলজি। সো অনুশীলনীর গুলাতে দেখলাম যে হচ্ছে তোমার প্রথম চ্যাপ্টার যদি হচ্ছে ফিজিক্সের থেকে থাকে, দ্বিতীয় চ্যাপ্টার কেমিস্ট্রি থেকে, তৃতীয় চ্যাপ্টার আবার বায়োলজি থেকে, এরকমও হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে, যেমন 9 এর বইয়ে হচ্ছে করছে ওইটা। তো তোমাদের বইয়ের হচ্ছে ওইটা আমরা হচ্ছে কোন কোন চ্যাপ্টারের সাথে হচ্ছে কানেক্টেড বা হচ্ছে রিলেটেড ওইটা হচ্ছে আমরা ফাইন্ড আউট করে ওইটা সমাধান করার জন্য হচ্ছে কাজ করতেছে। ওকে, আর কোনো প্রবলেম আছে জয়রা? নো স্যার। আচ্ছা, ওই জিনিসটা হচ্ছে আমরা দেখতেছি যে হচ্ছে কিভাবে হচ্ছে অনুশীলনী বইটাও হচ্ছে পাশাপাশি কানেক্ট করা যায়। ওকে, তো তোমাদের আগে মেইন বইয়ের কনসেপ্টটা ক্লিয়ার থাকলে অনুশীলনী বইটা হচ্ছে এই যে সমাধান করাটা অনেকটা ইজি হয়ে যাবে। তো এখন যেটা বলতেছি, তোমাদের হচ্ছে ক্লাস টাইম প্রায় শেষ, আরো মেবি হচ্ছে 20 মিনিটের মতো আছে। তোমাদের হচ্ছে 6:40 পর্যন্ত ক্লাস, তাই না? জি স্যার। এখন তোমরা কি হচ্ছে, তোমাদের তো স্যার, হচ্ছে কারো তেমন হ্যাঁ বলো, কে জানি কি বলতেছো, বলো জেমি কি বলতেছিল? ওটাই বললাম যে আমাদের ক্লাস টাইম 6:40 শেষ। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এখন হচ্ছে 6:21 বাজে। সো 20 মিনিট হচ্ছে তোমাদের যেহেতু প্রবলেম নেই, তোমরা কি চাও যে হচ্ছে বিজ্ঞান একটু পড়ি নাকি জি স্যার সামনের পড়ি। দিকে আগে? বাকিরাও মতামত জানাও, তাইলে হচ্ছে আমি শুরু করব। রাইস হ্যান্ড করো বলতে না পারলে, যদি এগ্রি, ইফ ইউ এগ্রি রাইজ ইউর হ্যান্ড, আর না হলে হচ্ছে ক্লাস ক্লোজ করে দেব। আচ্ছা ঠিক আছে, একটু পড়াই দেখো। আমরা হচ্ছে গত ক্লাসে হচ্ছে কি পড়ছি এটাও একটু রিভিশন দেই। কত নাম্বার পেজ যেন ছিল? চলে আসছে। 48। ভাইরাস ব্যাকটেরিয়া তো পড়ানো হয়েছে। ব্যাকটেরিয়ার ছবি কি পাঠাইছিল আমাকে? জি স্যার। ভেরি গুড। তো আজকে আমরা ছত্রাক দেখো নাই। জাস্ট ছত্রাকটা একটু পড়ি আমরা আজকে। ছত্রাক, ব্যাঙের ছাতা দেখছো কখনো? জি স্যার। কে কে দেখো নাই? হাত তোলো। কে কে ব্যাঙের ছাতা দেখো নাই? মাশরুম খাইছো কখনো? নো স্যার। জি স্যার। জি স্যার। মাশরুমই হচ্ছে একটা ছত্রাক, এটাকে বলা হয় এগারিকাস। হ্যাঁ, এগারিকাস। তো মাশরুম যেটা বা হচ্ছে ব্যাঙের ছাতা আমরা বলি ওইটা, তো ওই দুইটা কিন্তু এক না। হ্যাঁ, মাশরুমটা হচ্ছে তোমার ক্ষতিকর না, এটা হচ্ছে পুষ্টিকর। আর যেটা ব্যাঙের ছাতা থাকে ওইটা হচ্ছে ক্ষতিকর হয়। হ্যাঁ, ওইটা খেলে মানুষ অনেক সময় মারাও যায়। তো এরকম তোমার এগারিকাস বা হচ্ছে ওই শৈবালও আছে যেগুলা হচ্ছে, সরি ছত্রাকও আছে যেগুলা খেলে মানুষ মারাও যায়। হ্যাঁ, তো ওইগুলা হচ্ছে আমরা পড়বো। আচ্ছা, সো হচ্ছে মাশরুম হচ্ছে একটা ছত্রাক যেটা হচ্ছে আমরা সচরাচর দেখতে পাই। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে আমরা একটু ওইটা সম্পর্কেই হচ্ছে পড়বো। আর ইস্ট, যেটা ইস্টের নাম শুনছো কখনো? কেক বানানোর সময় যে ইস্ট ব্যবহার করে। জি স্যার। জি স্যার। পাউরুটি স্যার ফোলানোর জন্য। পাউরুটি বানাইতে ব্যবহার করে। হ্যাঁ, পাউরুটি ফুলানোর জন্য, পাউরুটি ফুলানোর কাজেও হচ্ছে ইস্ট ব্যবহার করে, জানো? জি স্যার। ওটা তো জানো। জি আচ্ছা ঠিক আছে। স্যার। তো বলছে যে ছত্রাক ক্লোরোফিল বিহীন অসবুজ জীব। তার মানে আমরা এই যে প্রথম লিখো সবাই খাতায় যে ছত্রাকের কোন, প্রথম হেডিং দিবা যে ছত্রাক, তারপর লিখবে হচ্ছে ছত্রাকের ক্লোরোফিল থাকে না, 1 নম্বর পয়েন্টে লিখবা। তো যেহেতু ক্লোরোফিল নাই, ক্লোরোফিলের জন্যই তো বেসিক্যালি হচ্ছে উদ্ভিদ কি হয়, সবুজ হয়, তাই না? জি স্যার। এখন কোনো ক্লোরোফিলই যদি না থাকে তাহলে কি ও সবুজ হবে? ও তো বর্ণহীন থাকবে, বর্ণহীন হবে, মানে হচ্ছে সাদা হবে এই আর কি। বর্ণহীন মানে সাদা। তো সাদা হয় এই কারণে শৈবাল গুলা। ঠিক আছে, ওকে। তারপর ক্লোরোফিল একটি অতি প্রয়োজনীয় জৈব অণু যা সালোক সংশ্লেষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং উদ্ভিদের সূর্যালোক থেকে খাদ্য সংরক্ষণে সাহায্য করে। এগুলো আমরা জানি। তো এক সময় ছত্রাককে অসবুজ উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হতো,
কিন্তু বর্তমানে এগুলোর কি উদ্ভিদ থেকে আলাদা বিবেচনা করা হয়। উদ্ভিদ থেকে বর্তমানে হচ্ছে অসবুজ উদ্ভিদ বলা হইতো, হ্যাঁ উদ্ভিদ বলা হইতো, দেখো অসবুজ উদ্ভিদ বলা হইতো। কিন্তু পরে হিসাব নিকাশ করে দেখছে যে না, এটা যেহেতু খাদ্য তৈরি করতে পারে না নিজের খাবার নিজে, আবার তারপর আবার ক্লোরোফিলও নাই এটা শরীরে, তার মানে ওইটা কি উদ্ভিদ নাকি অন্য কিছু? উদ্ভিদ তো বলা যাইতেছে না, যেহেতু ক্লোরোফিল নাই, তারপর খাবার তৈরি করতে পারে না নিজের খাদ্য নিজে, তাহলে তো উদ্ভিদ বলতে পারতাছি না। পরে ওরা বলছে যে এটা আলাদা একটা নাম দেই, ওইটার নাম হচ্ছে ছত্রাক। ওকে, জি স্যার। এখন ছত্রাক হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, নিজের খাদ্য সে নিজে তৈরি করতে পারে না সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। কারণ হচ্ছে কি, ওর শরীরে ক্লোরোফিল নাই। তাই এগুলা কি করে তোমার, এগুলাকে বলা হয় পরভোজী। পরভোজী মানে তো চিনি আমরা, পরভোজী মানে হচ্ছে অন্যের, ধরো হচ্ছে পরভোজী বা পরজীবী কি, দুইটা জিনিস এখানে। পরজীবী, পরজীবী আর আরেকটা হচ্ছে কি পরভোজী। ভোজি। ভোজী মানে হচ্ছে খাওয়া বা ভোজন করা, খাদ্য গ্রহণ করা। আর জীবী মানে তো হচ্ছে জীব, মানে পরের উপর যে বাস করে তাকে বলা হয় পরজীবী। আর অন্যের শরীর থেকে যে খাদ্য গ্রহণ করে তাকে বলা হয় কি পরভোজী। ক্লিয়ার দুইটা জিনিস? জি স্যার। কে হচ্ছে বুঝতে পারো নাই, হাত উঠাও, যে পরভোজী কি জিনিস এটা বুঝতে পারো নাই। সো শৈবাল গুলা, সরি ছত্রাক গুলা অন্যের শরীর থেকে বা অন্য জীবের অংশ বিশেষের উপর নির্ভর করে খাদ্য গ্রহণ করে। ধরো একটা হচ্ছে গাছ আছে, হ্যাঁ গাছের ভিতরে হচ্ছে তোমার কি হয়েছে, একটা শৈবাল হয়েছে, সরি ছত্রাক হয়েছে। ওই ছত্রাকটা গাছ থেকে হচ্ছে খাদ্য সে গ্রহণ করবে, বুঝতে পারছো? তারপর মৃত জীব টিপ থাকে না, মাটিতে পড়ে পচে যায়, ওই জীব থেকে হচ্ছে সে খাদ্যটা গ্রহণ করে, মৃতজীবী বলা হয়। এই কারণে এটারে মৃতজীবীও বলা হয়, যে মৃত জীবের উপর বাস করে। ওকে, পরভোজী ছত্রাক জি বাসি স্যার। পচা খাদ্য, ফলমূল, রুটি পাউরুটি এগুলা হচ্ছে ইত্যাদি হতে জন্মায় এবং ওইখান থেকে সে খাদ্য গ্রহণ করে। তারপর মৃতভোজী ছত্রাকের মতো জীব দেহে বা জীব পদার্থ সমূহ মাটিতে জন্মায়। যেমন ছত্রাকের সুগঠিত নিউক্লিয়াস থাকে, তার মানে কি এটা বহুকোষী না? ঠিক কি না? সুগঠিত নিউক্লিয়াস থাকে, এগুলো কোষ প্রাচীরে কি থাকে, কাইটিন নামে বিশেষ পর্দা থাকে এবং সেগুলোর বাইরে প্রতিকূল পরিবেশ থেকে বা অন্য জীবের আক্রমণ থেকে সুরক্ষা দেয়, ওই যে কাইটিন নামক পর্দাটা। এই হচ্ছে আমাদের ছত্রাক। বুঝতে পেরেছো সবাই ছত্রাক কি জিনিস? জি স্যার। তো সোজা বাংলায় যদি বলি, ছত্রাক হচ্ছে একটা উদ্ভিদও না প্রাণীও না কিছুই না, এটা হচ্ছে একটা জীব যেটার হচ্ছে কি বর্ণহীন, মানে ক্লোরোপ্লাস্ট থাকে না, ক্লোরোফিল থাকে না, যার কারণে এটার কোনো বর্ণ হয় না, এটা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, অন্যের উপর নির্ভরশীল, মৃতজীবী পরভোজী, মানে মৃতদেহের উপর বাস করে এবং অন্যের শরীর থেকে খাদ্য গ্রহণ করে। এবং এটা কি করে, সুগঠিত নিউক্লিয়াস থাকে এদের, আবার সুগঠিত নিউক্লিয়াস থাকে এই কারণে এদেরকে কোষীয় জীব বলা হয়। তারপর কোষ প্রাচীর থাকে হচ্ছে কাইটিন, যেটা হচ্ছে কি করে ওদের প্রতিকূল পরিবেশ থেকে বা হচ্ছে অন্য কোনো ওষুধ বা হচ্ছে ছত্রাক ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে। এই হচ্ছে আমাদের ছত্রাক। ওকে, তো আজকে এতটুকুই থাকবে আর কি। ছত্রাকটা কে বুঝুনি বলো তো? এখন আসি, ছত্রাক হচ্ছে মানুষের শরীরেও থাকে জানো? কে কে জানো না ছত্রাক মানুষের শরীরে থাকে? ছত্রাকজনিত রোগও আছে। ছত্রাকজনিত কয়েকটা রোগের নাম বলো তো, কে পারবে? রিংওয়ার্ম রোগের নাম নাম শুনছো? রিংওয়ার্ম? নো হ্যাঁ, স্যার। কেউ স্যার কি শুনছো? ছত্রাকজনিত কিছু রোগ হচ্ছে দাঁত আর ছুলি ও মানুষের শ্বাসনালীর সংক্রমণ। হ্যাঁ, দাঁত ছুরি মানুষের শ্বাসনালীর সংক্রমণ। তো এগুলো হচ্ছে ছত্রাকজনিত রোগ। এগুলো কিন্তু অনেক
মানে ডেঞ্জারাস রোগ, হইলে একদম হচ্ছে সহজেই হচ্ছে ছাড়ে না। ওকে, সো এগুলা থেকে বাঁচার উপায়ও আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, তারপর হচ্ছে এসব যাতে না হয়, নোংরা জায়গায় না যাওয়া। তো এই যে দেখো, এই যে এই রোগটা কি কখনো দেখেছো কেউ এরকম লাল হয়ে ফুলে যায়? এটা হচ্ছে দাঁড় রোগের লক্ষণ। দাঁড় ছুলি এগুলা এরকম লাল হয়ে যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন প্রাণী টানি থেকে হচ্ছে ছড়ায় এই রোগগুলা। তারপর হচ্ছে এই যে এরকম লাল হয়ে যায়, রিং রিং হয়ে যায়। আর একটু কয়েকটা দেখাই তোমাদের। এই যে দেখো এটা, এই যে দেখো শরীরের বিভিন্ন জায়গায় কি হয়ে গেছে, এই যে ক্ষত তৈরি হয়েছে না এরকম, দেখতেছো সবাই? জি স্যার। এই যে এগুলাই হচ্ছে ছত্রাকজনিত রোগ। তারপরে হচ্ছে এই যে এই জিনিসটা, এইটা এরকম গোল হয়ে লাল হয়ে যায়, ভিতরে আবার সাদা জায়গা তৈরি হয়। এই যে এইগুলা হচ্ছে ছত্রাকের কারণে হয় মানুষের শরীরে। হ্যাঁ, স্কিন দেখা তো যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? বাকিরা দেখতে পাচ্ছো? স্কিন। জি কি, জি জি স্যার। কে দেখতে পাচ্ছে না? জুয়াইরা, জুয়াইরা দেখতে পাচ্ছ না? জি স্যার। বোর্ড দেখা যাচ্ছে না নাকি? না স্যার, যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে। তো এগুলো হচ্ছে ছত্রাকজনিত রোগ। তারপর হচ্ছে দাঁড় ছুলি এগুলা, এগুলো হচ্ছে ছত্রাকজনিত রোগ। তো তোমাদের একটা কি হোমওয়ার্ক দেবো আরেকটা আজকে। আবার দেখো ছত্রাকের উপকারিতা আছে, যে পেনিসিলিন নামক একটা অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, হয়তো তোমরা শুনছো কখনো পেনিসিলিনের নাম। আলেকজান্ডার ফ্লেমিং এর নাম শুনছো? জি আলেকজান্ডার স্যার। ফ্লেমিং, উনি হচ্ছেন একজন জি সায়েন্টিস্ট ছিলেন, উনি স্যার। হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ পেনিসিলিন আবিষ্কার করে। তো ওই যে পেনিসিলিনটাও হচ্ছে এক ধরনের ছত্রাক। হ্যাঁ, তারপর রুটি ফুলাতে তো বললামই ছত্রাক, আমরা ইস্ট যেটা ইউজ করি ওইটাও এক ধরনের ছত্রাক। তো কোনো কোনো ছত্রাক আছে উপকারী, কোনো কোনো ছত্রাক আছে অপকারী। উপকারিতা অপকারিতা এই দুইটা মিলাইয়ে তো হচ্ছে কোন একটা জীব। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমাদের যদি আর কারো কোনো প্রবলেম না থাকে তাহলে হচ্ছে তোমরা লিভ নিতে পারো। আর যদি হোমওয়ার্ক কি দেবো তোমাদের একটু বলো, যদি তোমরা বলো তাহলে দেবো, না হলে দেবো না। চুপ থাকলে কিন্তু দিয়ে দেবো। নো স্যার। বাকিরা? নো স্যার। আচ্ছা তাহলে হচ্ছে হোমওয়ার্ক দিলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে তোমরা লিভ নিতে পারো, আর যদি কারো কোনো প্রবলেম না থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জিজ্ঞাসা মাদর। আমাদের কি কোনো প্রবলেম আছে? না স্যার। ঠিক আছে।